প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং বইয়ের চতুর্থ অধ্যায় থেকে বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে তার আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের সিলেট বোর্ড 2023-এর একটা সৃজনশীল প্রশ্ন। এবং প্রথমে বলে রাখি, এই যে 2023 সালের সিলেট বোর্ডে যে প্রশ্নটা এসেছিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং চতুর্থ অধ্যায় থেকে একটু তুলনামূলক জটিল একটা প্রশ্ন আমরা বলতে পারি। কারণ চতুর্থ অধ্যায়ে প্রায় প্রত্যেকটা প্রশ্নই খুবই সহজ, তবে এই প্রশ্নটা একটু জটিল এবং আমাদের স্টুডেন্টদের একটু ধরতে সমস্যা হয় যে কোন লেনদেনটা কোন হিসাবের মধ্যে যাবে এই সব কিছু। তো সেই জন্য আমরা প্রথমেই এই প্রশ্নটার একদম ডিটেলসের আলোচনা করব, অর্থাৎ প্রত্যেকটা লেনদেন বলতে কোন লেনদেন বলতে কি বোঝানো হয়েছে সেটা একদম ডিটেলসে আমরা দেখব। তারপরে আমরা আমাদের এটার অ্যান্সারে চলে যাব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে যে এই হিসাবটা অর্থাৎ এই লেনদেনটা পুরোপুরি 2022 সালের জন্য। তার মানে শুধু 22 সালকে কেন্দ্র করেই আমরা সব কিছুকে এখানে হিসাব করব, বিগত বছর বা পরবর্তী বছর কোনোটাই আমরা এখানে হিসাব করব না। যদি এরকম কোনো লেনদেন থাকে সেটাকে আমাদের অবশ্যই কনসিডার করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর লেনদেনে বলছে মালিক ব্যবসায় বিনিয়োগ করেন 2,60,000 টাকা। যখন ব্যবসায় বিনিয়োগ করা হয় সেটাকে কিন্তু আমরা বলতে পারি কি, মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা যখন ব্যবসায় বিনিয়োগ করি, ব্যবসায় বিনিয়োগ এবং বিনিয়োগের সাথে যদি ঋণ গ্রহণ করি, তারপর যদি আমরা কোনো সম্পত্তি বিক্রয় করি, এগুলোকে সাধারণত আমরা বলে থাকি মূলধন জাতীয় প্রাপ্তি হিসাব। তারপর 2 নম্বর যে লেনদেনটা, 2 নম্বর লেনদেনটায় দেখো দুইটা বিষয় একসাথে এখানে বোঝানো হয়েছে। একটাতে বলা হয়েছে মনিরা ট্রেডার্সের নিকট 3 লক্ষ টাকার পণ্য বিক্রয় করে 50% চেকে প্রাপ্তি। তার মানে দেখো এখানে বোঝানো হয়েছে যে প্রথমে ধারে বিক্রয় করা হয়েছে, মনিরা ট্রেডার্সের কাছে ধারে বিক্রয় করা হয়েছে, তারপর সেখান থেকে 50% চেকে প্রাপ্তি হয়েছে। তার মানে 50% আমরা হাতে নগদ হিসেবে পেয়েছি, নগদে না ঠিক এখানে চেকে পাওয়া গেছে, এবং বাকি 50% পুরোটাই ধারে হয়েছে। যেহেতু এখানে একটা নাম দেওয়া আছে মনিরা ট্রেডার্সের নিকট, তাই আমরা বুঝতে পারছি এটা পুরোটা ধারে হয়েছে এবং ধারের মধ্য থেকে 50% আমরা হাতে পেয়েছি। তাহলে এখানে দেখো দুইটা হিসাব একসাথে চলে আসছে বা দুইটা লেনদেন একসাথে চলে আসছে। যখন আমরা চেকে পেলাম সেটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় প্রাপ্তি, কারণ এখানে আমাদের প্রাপ্তি ঘটেছে বা এখানে আমরা টাকার পরিমাণটা পেয়েছি। তাই যতটুকু আমরা চেকে পেয়েছি অর্থাৎ 50%, ততটুকু আমরা বলতে পারি মুনাফা জাতীয় প্রাপ্তি। এবং এই যে পুরো 3 লক্ষ টাকার যে লেনদেন, এই 3 লক্ষ টাকার পুরো লেনদেনটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় আয়। আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা বিষয় পেয়ে গেলাম। একটা হচ্ছে যখন আমরা চেকে প্রাপ্তি হলো, যখন আমাদের চেকে 50% পাওয়া গেল সেটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় প্রাপ্তি। এবং যখন আমরা মনিরা ট্রেডার্সের কাছ থেকে বা মনিরা ট্রেডার্সের কাছে 3 লক্ষ টাকার বিক্রি করলাম, এই পুরো 3 লক্ষ টাকার হিসাবটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় আয়, কারণ আমাদের বিক্রয় কিন্তু পুরো 3 লক্ষ টাকারই হয়েছে, অর্থাৎ আয় বাবদ আমাদের অর্জিত কিন্তু পুরো 3 লাখ টাকাই, কিন্তু আমরা এখন বর্তমানে হাতে পেয়েছি 50%, তাই মুনাফা জাতীয় প্রাপ্তি হবে শুধু 50% অংশটা এবং পুরো আয়টাই আমরা মুনাফা জাতীয় আয়ের মধ্যে দেখাবো। তাহলে এখানে আমরা দুইটা পার্থক্য কিন্তু পেয়ে যাচ্ছি। প্রাপ্তি যখন বলা হবে তখন শুধুমাত্র কতটুকু টাকা আমরা হাতে পেয়েছি সেই অংশটাই দেখাবো, আর যখন আমাদের আয়ের কথা বলা হবে, আয় মানে হচ্ছে পুরো আয়ের অংশটুকু, অর্থাৎ ওই বাবদ আমরা কতটুকু আয় করেছি, এটা হোক ধারে হোক নগদে হোক চেকে, যে কোনোভাবেই হতে পারে, পুরো আয়ের অংশটাই আমাদের চলে যাবে মুনাফা জাতীয় আয়ের মধ্যে। তারপর চলে যাচ্ছি 4 নম্বর লেনদেনে। মোট বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000 টাকা, যার মধ্যে 15,000 টাকা বিগত বছরের। তাহলে দেখো সুদ বাবদ আমাদের প্রাপ্তি হয়েছে কি
টোটাল 40,000 টাকা। তাহলে টোটাল 40,000 টাকা যেহেতু আমরা হাতে পেয়েছি, এই পুরো 40,000 টাকাই আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি হিসাবের মধ্যে চলে যাবে। আর এখানে আবার বলা হয়েছে যে 15,000 টাকা বিগত বছরের, তার মানে গত বছর 15,000 টাকা এখন আমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের আগের বছরের হিসাব, এই বছরের হিসাব না। মুনাফা জাতীয় আয়ের মধ্যে শুধুমাত্র একটা নির্দিষ্ট হিসাবকাল বা নির্দিষ্ট একটা বছরের হিসাবগুলো বা অ্যামাউন্টগুলোই আসে। তাহলে যখন আমরা মুনাফা জাতীয় আয় লিখব তখন কিন্তু 40,000 টাকা এখান থেকে আমরা আমাদের 15,000 টাকা মাইনাস করে যতটুকু অংশ পাবো সেই অংশটা লিখব। তার মানে এখানে আমরা পাচ্ছি কত? 25,000 টাকা। এখন এই 25,000 টাকাকে আমরা লিখব মুনাফা জাতীয় আয় হিসাবে। তাহলে দেখো আবার একটু বলছি, মুনাফা জাতীয় আয় মানে হচ্ছে শুধু নিট অংশটুকু, অর্থাৎ কতটুকু আমাদের এক বছরে আয় হয়েছে সেই এক বছরের আয়ের হিসাবটুকুই আমরা এখানে মুনাফা জাতীয় আয়ের মধ্যে আনবো। কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি বলতে বোঝানো হয় মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে কতটুকু আমরা হাতে পেয়েছি। দেখো আমরা হাতে পেয়েছি কিন্তু পুরো 40,000 টাকা, কিন্তু ওই 15,000 টাকা আগের বছরের ছিল, যেটা আমাদের এই বছরের আয় নয়। তাই এই বছরের আয় যেহেতু নয়, আমরা অবশ্যই মাইনাস করে যতটুকু আমাদের এবছরের আয় বাবদ হয়েছে ততটুকুই আমরা লিখব। তাহলে এবছরের আয় আমাদের হলো 25,000 টাকা, এটাকে আমরা লিখব মুনাফা জাতীয় আয় হিসাবে। তারপর চলে যাচ্ছি 5 নাম্বার লেনদেন, অফিসের ভাড়া বাবদ 1,70,000 টাকা প্রদান, যার মধ্যে 50,000 টাকা 2023 সালের। আচ্ছা, আবার দেখো এখানে কিন্তু প্রায় সিমিলার একটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আগের হিসাবটা যেমন ছিল, এখানে বলা হয়েছে অফিসের ভাড়া বাবদ আমরা মোট প্রদান করেছি 1,60,000 টাকা, 1,70,000 টাকা। তাহলে মোট যতটুকু টাকা প্রদান করব সেই পুরোটা চলে যাবে কি সে মুনাফা জাতীয় প্রদানের মধ্যে। তাহলে এই পুরোটাই মুনাফা জাতীয় প্রদান। কিন্তু যতটুকু টাকা পরবর্তী বছরের, যেহেতু 50,000 টাকা পরবর্তী বছরের, তাহলে সেই 50,000 টাকা কিন্তু আমাদের এখানে আসছে না। তাহলে 1,70,000 টাকা থেকে আমরা যদি 50,000 টাকাকে মাইনাস করে দিই তাহলে পাচ্ছি 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। কারণ মুনাফা জাতীয় ব্যয় বলতে শুধু একটা নির্দিষ্ট বছরে কতটুকু পরিমাণ ব্যয় বাবদ খরচ হয়েছে সেটাকেই বোঝানো হয়। এখানে আমরা ব্যয় বাবদ শুধু এই বছরে খরচ করেছি, এই বছরের জন্য আমাদের ভাড়া প্রদান হয়েছে 1,20,000 টাকা, আর বাকি যে 50,000 টাকা এটা হচ্ছে পরবর্তী বছরের। তাই পরবর্তী বছরের হিসাবগুলো আমরা এখানে আনবো না, আমরা এখানে শুধু একটা নির্দিষ্ট বছরের হিসাবগুলোই নিয়ে আসব। তাহলে নির্দিষ্ট বছরের হিসাব হচ্ছে শুধু একটা 1,20,000 টাকা, আর পুরো 1,70,000 টাকাই যেহেতু আমরা প্রদান করে দিয়ে দিয়েছি, সেই জন্য যখন মুনাফা জাতীয় প্রদান আমরা লিখব তখন পুরো টাকাটাই হবে। তারপর চলে যাচ্ছি 6 নম্বর লেনদেন, অগ্রিম বেতন বাবদ চেক প্রদান 60,000 টাকা। অগ্রিম বেতন বাবদ চেক প্রদান, দেখো আমরা অগ্রিম বেতন প্রদান করেছি, সেই বাবদ চেকের মাধ্যমে প্রদান করেছি 60,000 টাকা। দেখো এখানে কিন্তু এই বছরের কোনো হিসাবকে ইন্ডিকেট করা হয়নি, পুরো হিসাবটা ইন্ডিকেট করা হয়েছে পরবর্তী বছরের জন্য, যেটা আমরা এখন অগ্রিম প্রদান করেছি। তাহলে অগ্রিম যেহেতু প্রদান করেছি, এটা আমরা শুধুমাত্র লিখব মুনাফা জাতীয় প্রদান হিসেবে, মুনাফা জাতীয় প্রদান। এখানে যদি শুধু বেতনের কথা বলা থাকতো বা বেতন প্রদান করা হলো চেকের মাধ্যমে, এরকম কোনো কথা বলা থাকতো, তাহলে আমরা প্রদানের পাশাপাশি ব্যয়ের মধ্যেও সেটাকে লিখতে পারতাম, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু প্রদান শুধুমাত্র বলা হয়েছে অগ্রিম বছরের জন্য বা হচ্ছে অগ্রিম সেটা প্রদান করা হয়েছে, এরকম যেহেতু কথা বলা হয়েছে, তাই আমরা এটাকে শুধুমাত্র মুনাফা জাতীয় প্রদান হিসাবে লিখব। 7 নম্বর লেনদেন, মোট ধারে পণ্য ক্রয়। মোট ধারে পণ্য ক্রয়, যখন আমরা ধারে পণ্য ক্রয় করি সেখান থেকে কিন্তু কোনো টাকাই আমাদের প্রদান হয় না।
ধারে যখন পণ্য ক্রয় করি শুধুমাত্র এখানে আমাদের একটা ব্যয় হয়, তাই আমরা এটাকে লিখতে পারি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এটা চলে যাবে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। আচ্ছা, তো আশা করছি সবাই বুঝতে পেরেছো কোন লেনদেনের মাধ্যমে কোনটা বোঝানো হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের সৃজনশীল প্রশ্নে। প্রথমে বলছে উপযুক্ত তথ্য থেকে মোট মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো হবে? প্রথমত যদি আমাদের কোনো মূলধন বিনিয়োগের কথা বলা থাকে, সেই মূলধন বিনিয়োগটা যাবে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে। তারপর যদি বলা থাকে ঋণ গ্রহণ করা হলো, সেই ঋণ গ্রহণটা যাবে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে। এবং যদি কোনো সম্পদ বিক্রয়ের কথা বলা থাকে, সম্পদ বিক্রয়ের কথা যদি বলা থাকে, এই তিন ধরনের লেনদেনকে আমরা আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবের মধ্যে বলতে পারি। তাহলে এখন আমরা একটু দেখব আমাদের এই প্রশ্নের মধ্যে এই বাবদ কি কি মূলধন জাতীয় প্রাপ্তি হিসাব আছে কিনা। আচ্ছা, তো প্রথমে আমরা 1 নম্বর লেনদেনেই দেখতে পাচ্ছি ব্যবসায় বিনিয়োগ করা হলো। যেহেতু মূলধন বিনিয়োগ করা হয়েছে তো অবশ্যই এটা মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবের মধ্যে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর লেনদেনে একটা কথা বলা হয়েছে 70,000 টাকা মূল্যের একটি পুরাতন মেশিন 25,000 টাকায় বিক্রয় করা হলো। 70,000 টাকা মূল্য ছিল, কিন্তু সেটাকে আমরা 25,000 টাকায় বিক্রি করেছি, তার মানে সম্পত্তি বিক্রয়ের কথা বলা হয়েছে। তাহলে এটাও কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবের মধ্যে পড়বে। আচ্ছা, এছাড়া কিন্তু আর দেখো তেমন কিছু নেই, শুধুমাত্র এই দুইটা হিসাবই আছে। তার মানে আমাদের কয়ের অ্যান্সার হবে এই দুইটাই। তো আমরা দেখো অ্যান্সারটাতে চলে যাই। দেখো প্রথমে মালিক ব্যবসায় বিনিয়োগ করলেন, বিনিয়োগ করা হলো 2,60,000 আর পুরাতন মেশিন বিক্রয় করা হলো 25,000। তাহলে টোটাল আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বাবদ যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে 2,85,000 টাকা। তাহলে এখানে 2,85,000 টাকা হচ্ছে আমাদের টোটাল মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলছে জননী এন্টারপ্রাইজের মোট মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি কোনগুলো হবে? যেটা আমরা আয় বাবদ প্রাপ্তি হয়েছে, মানে আমরা হাতে টাকা পেয়েছি, এরকম হিসাবগুলোকে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে নিয়ে আসব। আর মুনাফা জাতীয় আয় কোনগুলো হবে? যে আয়গুলো অ্যাকচুয়ালি আমাদের অর্জিত হয়েছে। এখানে আয় বাবদ আমাদের একটা নির্দিষ্ট বছরে যতটুকু টাকা অর্জিত হয়েছে সেটাকে আমরা নিয়ে আসবো মুনাফা জাতীয় আয়ের মধ্যে। তাহলে প্রথমে আমরা একটু খুঁজি মুনাফা জাতীয় প্রাপ্তি কোনগুলো হবে। আচ্ছা, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মনিরা ট্রেডার্সের নিকট 3 লক্ষ টাকার পণ্য বিক্রয় করে 50% প্রাপ্তি, তার মানে 3 লক্ষ টাকার 50% হয়ে যাবে কত? 1,50,000 টাকা। ঠিক আছে, তাহলে 1,50,000 টাকা আমরা হাতে পেয়েছি। তাহলে এই 1,50,000 টাকা আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি হিসাবে যাবে। তারপর দেখো 4 নাম্বার যে লেনদেনটা, সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিনিয়োগের সুদ প্রাপ্তি হয়েছে 40,000 টাকা। তাহলে এখানে বিক্রয় বাবদ চেকে পেয়েছি 1,50,000 টাকা, আর এখানে বিনিয়োগের সুদ প্রাপ্তি হলো 40,000 টাকা। এই দুইটা যাবে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি হিসাবের মধ্যে। এখন দেখার পালা মুনাফা জাতীয় আয় হিসাবে কোনটা কোনটা যাবে। দেখো এখানে বলা হয়েছিল যে টোটাল আমরা 40,000 টাকা আমাদের প্রাপ্তি হয়েছে, কিন্তু 15,000 টাকা বিগত বছরের। তাহলে সেটা কিন্তু আমাদের এই বছরের আয় না। এই বছরের আয় শুধুমাত্র 40,000 টাকা থেকে 15,000 টাকা যদি মাইনাস করি 25,000 টাকা হবে শুধুমাত্র আমাদের এই বছরের আয়। তাহলে এখানে আমাদের বিনিয়োগের সুদ প্রাপ্তি বাবদ 25,000 টাকা আমরা মুনাফা জাতীয় আয় হিসাবের মধ্যে দেখাবো। আর আরেকটা যেটা সেটা হচ্ছে এই যে বিক্রয়। দেখো বিক্রয় বাবদ আমরা কিন্তু টোটাল বিক্রয় করেছি 3 লক্ষ টাকার। তাহলে টোটাল বিক্রয়টাই কিন্তু আমাদের মুনাফা জাতীয় আয়, কারণ টোটাল আমাদের আয় হয়েছে টোটাল বিক্রয়ের অংশটুকু, অর্থাৎ 3 লক্ষ টাকা। তাহলে এই 3 লক্ষ টাকাও আমরা দেখাবো মুনাফা জাতীয় আয়ের মধ্যে। তাহলে এবার আমরা একটা অ্যান্সারে দেখি যে কিভাবে আমরা লিখব। আচ্ছা, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা কি কি দেখেছিলাম?
মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা দেখেছিলাম বিক্রয় বাবদ আমরা যতটুকু পরিমাণ চেক হিসেবে পাবো সেই অংশটুকু আসবে। তারপর হচ্ছে বিনিয়োগে সুদ প্রাপ্তি আসবে। তাহলে বিক্রয় বাবদ আমরা চেকে কতটুকু পেয়েছি? 50% পেয়েছি, তার মানে 1,50,000 টাকা। এবং বিনিয়োগের সুদ প্রাপ্তি বাবদ টোটাল আমরা কিন্তু 40,000 টাকায় পেয়েছি, রাইট? তাই 40,000 টাকা পুরোটাই আমাদের প্রাপ্তি হিসাবের মধ্যে চলে যাবে। তাহলে টোটাল দাঁড়াচ্ছে 1,90,000 টাকা। এই পুরোটাই কিন্তু আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। তারপর চলে যাচ্ছি মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমরা কি কি দেখেছিলাম? পুরো বিক্রয়ের অংশটা দেখেছিলাম এবং তারপর আমরা দেখেছিলাম হচ্ছে বিনিয়োগের সুদ প্রাপ্তি বাবদ আমাদের একটা বছরে যতটুকু আয় হয়েছে। তাহলে বিক্রয় বাবদ আমরা টোটাল বিক্রয় করেছি 3 লক্ষ টাকা এবং বিনিয়োগের সুদ প্রাপ্তি বাবদ আমরা শুধুমাত্র এক বছরে যতটুকু আয় হয়, অর্থাৎ 40,000 টাকা থেকে 15,000 টাকা মাইনাস করে এই যে 25,000 টাকা, এতটুকুই হচ্ছে আমাদের শুধুমাত্র মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় আয় পাচ্ছি আমরা 3,25,000 টাকা। তাহলে এরপরে আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে মোট মুনাফা জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে মুনাফা জাতীয় প্রদান মানে হচ্ছে কতটুকু আমরা অ্যাকচুয়ালি প্রদান করেছি, কতটুকু টাকা আমাদের হাত থেকে চলে গেছে বা প্রদান হয়ে গেছে, সেই পুরো অংশটাই আমাদের প্রদান হিসেবে দেখাতে হবে। আর ব্যয় বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র একটা নির্দিষ্ট বছরে কতটুকু আমাদের ব্যয় হয়েছে সেই অংশটা। তাহলে প্রথমে আমরা একটু দেখি মুনাফা জাতীয় প্রদান কোনগুলো হতে পারে। প্রদান মানে অ্যাকচুয়ালি যতটুকু টাকা আমরা প্রদান করেছি পুরো টাকাটাই কিন্তু চলে আসবে। তাহলে দেখো আমরা এখানে প্রথমে প্রদান করেছি 5 তারিখের লেনদেন, অফিস ভাড়া বাবদ প্রদান করেছি 1,70,000 টাকা আর অগ্রিম বেতন বাবদ প্রদান করেছি 60,000 টাকা। তাহলে দেখো এটাও প্রদান করেছি, এটাও প্রদান করেছি, যে এখানে প্রদান কথাটা লেখাই আছে, তার মানে এটাও যাবে আমাদের মুনাফা জাতীয় প্রদানের মধ্যে। আবার এই 7,000 টাকা এটাও যাবে আমাদের মুনাফা জাতীয় প্রদানের মধ্যে। এখন আমরা দেখি মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো। তাহলে মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হবে? যেটা একটা নির্দিষ্ট বছরের ব্যয়ের পরিমাণটাকে নির্দেশ করবে। তাহলে দেখো এখানে আমাদের নির্দিষ্ট বছরের ব্যয় যদি বলি, এখানে আমরা ব্যয় টোটাল প্রদান করেছি 1,70,000, কিন্তু 50,000 টাকা তো পরবর্তী বছরের। তাহলে যতটুকু পরবর্তী বছরের সেটা তো আর আমাদের আসবে না। তাহলে এখানে 1,70,000 টাকা থেকে যদি আমরা 50,000 টাকা মাইনাস করি 1,20,000 টাকা, এই 1,20,000 টাকা যাবে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। ঠিক আছে, তাহলে মুনাফা জাতীয় ব্যয় হবে 1,20,000 টাকা। আর একদম লাস্টে দেখো আমরা যেহেতু ধারে পণ্য ক্রয় করেছি, অবশ্যই এটা আমাদের একটা ব্যয়, ক্রয় করা মানেই সেটা ব্যয়। তাহলে এখানে যদিও এটা প্রদান হয়নি, কোনো টাকা পয়সা আমরা এখনো প্রদান করিনি, কিন্তু অবশ্যই এখানে কিন্তু একটা ব্যয় হয়েছে, তার মানে এটার পুরো টাকাটাই চলে আসবে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা মুনাফা জাতীয় প্রদানে পেলাম দুইটা, একটা 1,70,000 টাকার অফিস ভাড়া, আরেকটা হচ্ছে অগ্রিম বাবদ চেক প্রদান 60,000 টাকা। আর ব্যয়ের মধ্যে আমরা পেয়ে গেছি 1,20,000 টাকা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে, যেটা ভাড়া বাবদ হয়েছিল, এবং আরেকটা পেয়েছি ধারে পণ্য ক্রয় বাবদ 80,000 টাকা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। তাহলে এখন আমরা একটু অ্যান্সারটাতে চলে যাই। ওকে, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় প্রদান। তাহলে মুনাফা জাতীয় প্রদানে আমরা দুইটা জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে অফিস ভাড়া প্রদান করলাম এবং আরেকটা হচ্ছে অগ্রিম বেতন চেকে প্রদান করলাম। তাহলে অফিস ভাড়া টোটাল প্রদান করেছিলাম 1,70,000 এবং অগ্রিম বেতন চেকে দিয়েছি 60,000। তাহলে টোটাল দাঁড়াচ্ছে 2,30,000 টাকা। ঠিক আছে, তাহলে 2,30,000 টাকা আমাদের টোটাল মুনাফা জাতীয় প্রদান। আরেকটা যেটা, সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় আমরা পেয়েছিলাম ভাড়া খরচের মধ্যে শুধুমাত্র 1,20,000 টাকা এবং ধারে ক্রয় বাবদ পুরো অংশটাই 80,000 টাকা। তাহলে টোটাল আমাদের মুনাফা জাতীয় ব্যয় কত দাঁড়াচ্ছে? 2 লক্ষ টাকা।
তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। আমরা এখানে প্রথমে দেখেছি মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো, যেটা আমরা হামেশাই বাকি যে প্রশ্নগুলো প্রত্যেকটাতেই কিছু না কিছু ভাবে এরকম মূলধন জাতীয় প্রাপ্তি ছিল। কিন্তু এই যে মুনাফা জাতীয় প্রাপ্তি আয় আলাদাভাবে দেখানো, আবার দেখো মুনাফা জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় ব্যয় এই দুইটাকে আলাদাভাবে দেখানো, এগুলো কিন্তু আমরা কোনো প্রশ্নের মধ্যে দেখিনি। তাই বুঝতেই পারছো এটা একটু তুলনামূলক এই চতুর্থ অধ্যায় থেকে একটু ডিফারেন্ট একটা প্রশ্ন। আশা করছি পুরো প্রশ্নটাই সবাই বুঝতে পেরেছো, কোন প্রশ্নটা বা কোন লেনদেনটা মুনাফা জাতীয় প্রদান হবে, কোন লেনদেনটা মুনাফা জাতীয় ব্যয় হবে, আবার কোন লেনদেনটা মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় হবে। আশা করছি পুরো ডিটেলসটাই সবাইকে বোঝাতে পেরেছি। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।